দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা সুজাত শিমুলের কাছে। ভাই আবার ফিরলাম আপনার কাছে। সবকিছু মিলে সময়টা নিশ্চয়ই দারুণ যাচ্ছে, কেমন যাচ্ছে? হ্যাঁ, ভালোই। এখন আমরা তো চারদিকে এক ধরনের অস্থির সময় পার করছি, তো সেই অস্থির সময়ে স্বস্তিতে কাটানো এটা এক ধরনের উপরি পাওয়া। হ্যাঁ, এবং এটা একটা চর্চার বিষয়, কিন্তু এক্স্যাক্টলি চর্চার বিষয়। তো সেই জায়গা থেকে ভালোই যাচ্ছে। আর ভালো লাগছে যে তোমাকে অনেকদিন পর পেয়ে গেলাম এখানে আসলে, এবং আপনার সাথে আসলে অনেক গল্প হয়, অনেক আড্ডা হয়। যেমন যে বলছিলাম যে বাংলা ভিশনের পর্দায় শনি থেকে মঙ্গলবার ঠিক রাত 9:40 আমরা দেখছি বাংলায় ডাবিং করা সিরিয়াল, নাম হচ্ছে সুলতান আব্দুল হামিদ, এবং সেখানে মাহমুদ পাশা চরিত্রে আপনি কণ্ঠাভিনয় করেছেন। কেমন লাগছে প্রথমবারের মতন তুর্কি সিরিজে কাজ করা? মনে হয় প্রথম কোনো কিছুর অভিজ্ঞতা তো আসলে অন্যরকম, আর সেটার আনন্দটাও অন্যরকম আসলে। তো আমি আসলে এই কণ্ঠাভিনয়ের বিষয়টি হচ্ছে আগে বিভিন্ন ধরনের ডকুফিকশন বা ডকুমেন্টারি এই জায়গাগুলোতে আমি কণ্ঠ দিয়েছিলাম, কিন্তু কণ্ঠাভিনেতা হিসেবে ফিকশনে কাজ করব এটা কখনো আসলে ভাবনায় ছিল না। তো আমি একদিন একটি স্টুডিওতে যাই, এটার নাম হচ্ছে SRK। তো সেখানে যাওয়ার পরে ওখানে কয়েকজন বড় ভাই ছিল, তারা ওখানে ডাবিং এর কাজটা করেন। তো ওই ডাবিংটা দেখে হঠাৎ করে আমার কাছে মনে হলো যে আই ক্যান ডু ইট। তো তখন ওখানে হঠাৎ করে একটা অডিশন চলছিল রবিনহুড একটা সিরিজের। তো ওই সিরিজের একটা ক্যারেক্টারের জন্য আমি বললাম যে আমি ট্রাই করতে পারি। বলে যে হ্যাঁ অবশ্যই। তখন একটা ক্যারেক্টার ফায়ার ট্র্যাক, ওই চরিত্রটি, তো ওইটাতে আমি ভয়েসটা দিয়েছিলাম। দেওয়ার পরে 3-4টা এপিসোড করছিলাম। তারপরে করার পরে বলে যে না ভালোই তো, তারপর করলাম। তো এরপর ভাবছি যে করি, কিন্তু সময়টা হচ্ছে ওনাদের যে শিডিউল আবার আমাদের যে শুটিংয়ের যে শিডিউল, এই জায়গায় একটা ক্ল্যাশ হয়ে যায় আর কি। তো কারণ ওদের তো একটা স্টুডিও ফিক্সড থাকে, একটা টাইম ফ্রেম থাকে, ডেটটা নেওয়া থাকে। তো সেই জন্য সাহস করিনি আসলে, দুই মাধ্যমে একসাথে মুভ করা কঠিন, তো করা হয়নি। তো ভেরি রিসেন্ট কাজের একটু চাপ কম ছিল, ভিজুয়াল মিডিয়াতে কাজের একটু চাপটা কম ছিল সাইমালটেনিয়াসলি। আর টার্কিশ সিরিজগুলো যেভাবে একটা অন্য ধরনের উন্মাদনা তৈরি করেছে ডাবিং ইন্ডাস্ট্রিতে, দর্শকের কাছে যে আবেদন তৈরি করেছে, তখন সম্প্রতি এটা বেশ পপুলারিটি পেয়েছে। খুবই আমি বিশেষ করে সুলতান সুলেমানটা যখন থেকে দেখা শুরু করি, তখন যে ভয়েসগুলো শুনি, তো তারা তো সবাই আমাদেরই সহকর্মী, তো এবং দে আর ডুইং গুড। তো আমার কাছে মনে হয়েছে যে না আসলে এটা একটা ভিন্ন অভিজ্ঞতা, এটা আসলে এই অভিজ্ঞতাটাও নেওয়া যায়। তারপর আমি একটা নতুন সিরিজ আসলো সুলতান আব্দুল হামিদ, এবং এই আব্দুল হামিদ চরিত্রে ভয়েস দিচ্ছে কিন্তু আমার বন্ধু সজল। হ্যাঁ, সজল হচ্ছে আব্দুল হামিদের ভয়েসটা দিচ্ছে। তো তারই হচ্ছে ভগ্নিপতি একটি ক্যারেক্টার, যে হচ্ছে মাহমুদ পাশা, এবং সেকেন্ড লিড ক্যারেক্টার, মূলত ভিলেন সে। হ্যাঁ, তো সেই ক্যারেক্টারের জন্য যখন বললো তখন আমি ওইটা লুপে নিলাম আর কি। যখন আপনি ডাবিং করতে গেছেন তার আগে তো আসলে গল্পটা কেমন, ঘটনাটা কি, বা কি ধরনের সংলাপ বলতে হবে, এই একটা প্র্যাকটিস বা করতে হয়েছে বা চর্চা করতে হয়েছে, প্রিপারেশন নিয়ে যেতে হয়েছে, সেটা আসলে কিভাবে করেছেন? গল্পটা তো মোটামুটি জানা ছিল আগেরই, আর এই চরিত্রটি যতখানি জানা ছিল আরো কিছু জানা হলো যে এই চরিত্রটি আসলে যে চরিত্রায়নটা কি ধরনের হতে পারে। আমরা হয়তো অন্যান্য ভাষায় যেগুলো তৈরি হয়েছে সেগুলো দেখেছি, কিন্তু এখন যেহেতু বাংলায় হবে, তো বাংলার যে টোন, সেটির সাথে একটা ক্যারেক্টারের যে আঙ্গিকের সাথে যে বাচিকের যে একটা সমন্বয়, হ্যাঁ, সেটা বেশ বড় একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, তো এটা এক্সপেরিমেন্টাল ব্যাপারও বটে। তো সেটা করার পরে তো আমি প্রথমে ট্রায়াল দিলাম। ট্রায়ালের পরে প্রথম ট্রায়াল হয়ে গেল। তারপর যখন করতে যাই,
ডে বাই ডে, তখন এটা চ্যালেঞ্জটা বাড়তে শুরু করলো। কারণ কখন দেখা যাচ্ছে তার অন্য বিভিন্ন ধরনের চরিত্রায়ন, যখন সে সুলতানের সামনে যায় তখন তার এক ধরনের টোন, যখন সে তার ওয়াইফের সাথে ইন্টারাকশনে যায় তখন এক ধরনের টোন, তার ছেলের সঙ্গে এক ধরনের টোন, বাইরে যখন সে অ্যাজ এ ভিলেইন যখন পারফর্ম করে তখন আরেক ধরনের টোন। তো সবকিছু মিলে খুব চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার, এবং এই ক্যারেক্টারটা অনেকগুলো শেডস আছে, অনেকগুলো শেডসের সাথে ম্যাচ করে আপনার ভয়েস টোনটা আসলে বা মডুলেশনটা ঠিক করতে হচ্ছে। এক্স্যাক্টলি। তো সেই চ্যালেঞ্জটা নিয়েছি এবং পরিশ্রমও করেছি। সবকিছু মিলে এখন দর্শক ভালোভাবে গ্রহণও করছে। তো সবকিছু মিলে মনে হচ্ছে এটা করা যায়। সুলতান আব্দুল হামিদ, এইখানে কাজ করবার ক্ষেত্রে আপনি বেশ কিছু চ্যালেঞ্জের কথা বলছিলেন এবং রেসপন্সটাও যেহেতু ভালো পাচ্ছি আমরা, তো সেই জায়গা থেকে কি মনে করেন যে তুর্কি সিরিজগুলো আসলে মানুষের যে দেখার প্রবণতা তৈরি হয়েছে এখন, সেটা কি ইতিবাচক হিসেবে আমরা দেখতে পারি কিনা? হ্যাঁ, অবশ্যই। তার কারণ হচ্ছে যে আমরা যখন আমাদের এখানে আমাদের নির্মাতাদের জন্য এক ধরনের একটা চ্যালেঞ্জ, আমাদের অভিনেতাদের জন্য একটা চ্যালেঞ্জ, এখানে যেসব প্রযোজনা সংস্থাগুলো আছে তাদের জন্য এটা দেখার বিষয়, এটা এক ধরনের শিক্ষণীয় বিষয় থাকতে পারে এখানে। তার কারণ হচ্ছে আমরা কেন এই প্রোডাকশনগুলো আমরা খুব ঘুমড়ি খেয়ে পড়ে দেখি, তার কারণ হচ্ছে এই প্রযোজনাগুলোর, এই প্রোডাকশনগুলোর যে নির্মাণ শৈলী, সেখানকার যে কি বলা যায় সেট ডিজাইন থেকে শুরু করে, কস্টিউম থেকে শুরু করে টোটাল যে আয়োজনটা হয়তোবা তাদের বাজেটের সাথে আমাদের বাজেট হয়তো ম্যাচ করবে না, কিন্তু তারপরেও মিনিমাম তো একটা জায়গা আমরা যেতে পারি। তো আসলে আমাদের এই লার্নিংটা হতে পারে যে আসলে অভিনয়ের যে বিভিন্ন মাত্রা, অভিনয়ের যে বিভিন্ন বৈচিত্র্যতা, হ্যাঁ, কস্টিউমের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে আমরা 4টা চ্যানেলে 4টা নাটক চলতেছে, একজন অভিনেতার গায়ের ড্রেস কিন্তু একটাই, যে ওই শার্ট পরেছেন, ওইটাও করেছেন। তো এটা তখন মানুষের কাছে একটু মানে এক ধরনের দৈন্যতার ব্যাপার হয়ে যায় আর কি। তো আমার কাছে মনে হচ্ছে আর কি এই প্রোডাকশনগুলোর যে নির্মাণ শৈলী, এই জিনিসগুলো আমাদের এখানকার নির্মাণ শৈলীর সাথে যদি কম্পেয়ার করা হয় তাহলে হয়তো আমরা ওখান থেকে কিছু জিনিস আমরা রিসিভ করতে পারি, শিখতে পারি, এটা কাজে লাগে আর কি। আরেকটা বড় জায়গা হচ্ছে যে কি অভিনেতা যারা আমরা ভিজুয়াল মিডিয়াতে কাজ করি, যারা আমরা সাইমালটেনিয়াসলি ডাবিং এ কাজ করি, তাদের জন্য একটা বড় লার্নিংটা হচ্ছে ডাবিং করার ভেতর দিয়ে অভিনয়ের মারাত্মক ডেভেলপমেন্ট হয়, বিশেষ করে ডায়ালগের ক্ষেত্রে আর কি, যে মডুলেশন, মারাত্মক ইমপ্রুভমেন্ট হয়। একটু জানতে চাইবো যে সমসাময়িক ব্যস্ততা কি কি নিয়ে আছে আপনার? ভেরি রিসেন্টলি একটা কাজ শেষ করলাম, শেষ না, এটা আরো 1-2টা লট বাকি আছে মনে হয়। সেটা হচ্ছে এটা একটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে নাটকের নাম হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। তো এটি পরিচালক হচ্ছে অরণ্য আনোয়ার, লেখাও তার। তো আমার যে চরিত্রটি হচ্ছে 80 বছরের একটি চরিত্র। 80 বছরের এক বুড়ো, তার ঘাড় বাঁকা, পায়ে সমস্যা আছে এরকম। সে বৃহত্তর নোয়াখালীর যে বিভিন্ন অঞ্চলগুলো হারিয়ে গেছে বিভিন্নভাবে, এই জায়গাগুলো পুনরুদ্ধারের জন্য তার কতগুলো ফাইল নিয়ে বিভিন্ন আদালত, বিভিন্ন পাড়ায় দৌড়ঝাঁপ করে। তো এটা একটা চ্যালেঞ্জ ছিল আমার জন্য, যে কারণ 2 মিনিট শর্ট দেওয়ার পরে কিন্তু আবার উঠে দাঁড়ানো লাগতো, কারণ ঘাটটা অল টাইম বাঁকা থাকে, পা একটা ল্যাংড়া থাকে, ফাইলগুলো হাতের মধ্যে, তার মধ্যে হচ্ছে ভয়েসটা হচ্ছে একদম একদম বুড়োদের সে করকরা যে ভয়েসটা সেরকম, আর অরিজিনাল একদম নোয়াখালীর ভাষা। এগুলো আপনাকে দিয়ে হবে ভাইয়া। তো আমি যেমন একটা ডায়লগ এখানে বলতেই পারি, তাহলে শুনলে তখন বোঝা যাবে। তো এবং আর কষ্টে অ্যাক্টিং প্যাটার্ন তো আছেই, আরো বড় কষ্ট এক একটা সংলাপ প্রায় 1 প্যারা, এবং সংলাপগুলো এত বেশি ইনফরমেটিভ, ওখানে মিস করাও যাবে না, তাহলে ওইটা আবার স্মৃতিতে রাখতে হচ্ছে। মানে ইমপ্রোভাইজেশনের সুযোগটা নেই, কোনো ইমপ্রোভাইজেশনের সুযোগ নেই। তো একটা ডায়লগ যেটা করতে গিয়ে আমার খুব কষ্ট হয়েছে, শুনি না, হ্যাঁ, সেটা আমি বলতে পারি। যে সেটা হচ্ছে এরকম, আমি তো নানা, তো নাতি আছে, নাতিরা বলে আর কি, যে নানা আপনার এই নোয়াখালী আন্দোলনের কি অবস্থা? তো তখন আমি বলি আর কি, আর কইও না নাতি, এই নোয়াখালী লই যে আন্দোলনে আই নামছি বুঝছনি, ইগায় পসিবল করি সারিউম। শতানা বাচ্চারা কি করছে জানো নি? এই যে নোয়াখালী আঙ্গো গেটা নোয়াখালী,
এই নোয়াখালীর তো মনে করো জায়গা কিন চুরি চামারি করে কাড়ি লই গেছিল। এই যে ফরিদগঞ্জ, এই ফরিদগঞ্জের যে শাহরাস্তি, হাইমচর, হ্যাঁ, তারপরে এগিন এই সানপুর জায়গার মধ্যে ঢুকাই দিছে। তারপর লাঙ্গলকোট, 14 গ্রাম, লাকসাম, এটা কুমিল্লার মধ্যে ঢুকাই দিছে। তারপর মিরসরাই, সীতাকুণ্ড, সন্দ্বীপ, এগিন সিটাঙের মধ্যে ঢুকাই দিছে। তারপর মনে করো যে ইন্ডিয়া রাষ্ট্রের যে ত্রিপুরা রাজ্য আছে এটার ভিতরে মনে করো যে সাবরুম আর যে উদয়পুর এটা ঢুকাই দিছে। তারপরে যে ফাসিন, যে ফাসিন যে বুলুয়া জেলা আছিল, এই বুলুয়া জেলার যে সীমানা ফাঁসি এইটা বৃহত্তর নোয়াখালী, বুঝছনি? তো কি কইতাম নাতি, আরেকখান কথা তোমার নাতি কই, এই যে সান্দের বুড়ি সরকার কাটে কথাই জ্ঞান কইতো নাইছে। এই যে আমেরিকা, রাশিয়া যুক্ত তোমার এই যে সান্দের দেশে নবজান হাঁটানোর আগে আমরা নোয়াখালী তো নবজান সান্দের দেশে হাঁটাই দিছি। তারপরে এই সান্দের বুড়ির লগে নীলার মাস্টর লগে দেখা হয়েছিল। নীলার মাস্টর সান্দের বুড়ি ফাঁসা ধরি সালাম করি দোয়াল হয়েছে, বুঝছনি? পরে নীলার মাস্টর সান্দের বুড়ি কইছিল যে নানি চলে নানেরা নাশা লই যায়, কিন্তু সান্দের বুড়ি জানো নোয়াখালী তো নবজানে করি টায়ার্ড হয়ে গেছো তো যায়, কইছে হরে যাবো নাতে, বুঝছনি? এরকম আর কি। দারুণ, দুর্দান্ত ভাইয়া, মানে অসাধারণ। এই যে এত বড় বড় প্যারা, এগুলো মনে রাখা তো অনেক ডিফিকাল্ট, এবং আমার কাছে মনে হয় থিয়েটার ব্যাকগ্রাউন্ডের মানুষ ছাড়া এইরকম ডায়লগ ডেলিভারি, এই ভয়েস মডুলেশনে এটা বেশ ডিফিকাল্ট। এটা তো অবশ্যই এক্সপিরিয়েন্স, বা ওই যে থিয়েটারে, কারণ থিয়েটারে তো পুরো স্ক্রিপ্ট আস্ত মুখস্থ রাখতে হয়, ওই প্র্যাকটিসটা কিন্তু ওখান থেকে আসে, সুযোগ নাই। তা আমার এখানে আমার প্রথম খুব ঝামেলা হচ্ছিল। পরে আমি চিন্তা করলাম যে এইগুলো মনে রাখার বিষয়টা কোথায়, এটা আসলে মনে রাখলে হবে না। তো তখন আমরা ধরে নিয়েছি যে জায়গাগুলোকে একদম জিওগ্রাফিক্যালি আমার মেমোরিতে যে নেয়া, যে কোন জায়গাগুলো আসলে কুমিল্লাতে আসলে কোন জায়গাগুলো। হ্যাঁ, যেমন আমরা চিটাগংয়ের কথা যখন বলতে যাই যে মিরসরাই পরে সীতাকুণ্ড পরে সন্দ্বীপ, তাহলে জিওগ্রাফিক্যালি এটা ভিজুয়ালাইজ করা, বুঝে নেওয়া, তখন আর সমস্যা হয় না। আরেকটা কথা, আমরা সবসময় যখন থেকে থিয়েটারটা শুরু করলাম তখন থেকে একটা কথা আমাদেরকে শেখানো হয়েছিল যে মেমোরাইজ অ্যান্ড ফরগেট ফাস্ট, যে তুমি সংলাপগুলো মুখস্থ করবে কিন্তু আবার দ্রুত ভুলে যেতে হবে। তাহলে আমি দ্রুত যদি ভুলে যাই তাহলে কি করব? তখন ওই জায়গাটা হচ্ছে মুখস্থ না, ওইটা হচ্ছে আত্মস্থ হলে তখন তোমার আর সমস্যা হবে না। এটা ন্যাচারালি আসবে, তখন সেটা অ্যাক্টিং এ রূপান্তরিত হবে। ইউটিউবের যে কন্টেন্ট গুলো, সেগুলো আসলে আমরা দেখছি যে দর্শক খুব ভালোভাবে গ্রহণ করছে, কিন্তু সেটা সমাজের জন্য কতটুকু ইতিবাচক হচ্ছে? শিল্প মানেই তো আসলে রুচি তৈরি করবার একটা জায়গা, সেই জায়গাটা আমরা ঠিকভাবে তৈরি করতে পারছি কিনা, কি মনে করছেন? আসলে ইউটিউবকে নিয়ে প্রথমে যে সবার মাঝে এক ধরনের ইমপ্রেশন ছিল, সেটা কি ধরনের, আমরা অনেকে হয়তো তখন ইউটিউব কাজ করতে চাইনি, অনেকে করতে চাননি। আসলে তখন ইউটিউবের এক ধরনের ব্যাপার ছিল, কিন্তু সময়ের পালাক্রমে এই ইউটিউব এখন কিন্তু অন্যরকম একটা জায়গায় কিন্তু চলে আসছে। সেটা হচ্ছে এরকম যে এখন গল্প থেকে শুরু করে, নির্মাণ থেকে শুরু করে এমন প্রোডাকশনও এখন ইউটিউবে হয় যেগুলো অনেকটা একটা ছোটখাটো একটা ফিল্মের বাজেটেই তৈরি হচ্ছে। হ্যাঁ, তো সেই জায়গায় আসার পরে তখন এখন মনে হচ্ছে যে না, এটা একটা বড় জায়গা, বড় ইন্ডাস্ট্রি হয়ে গেছে, দর্শকদের কাছ পর্যন্ত পৌঁছানোর একটা বড় মাধ্যম। হ্যাঁ, বড় মাধ্যম হয়ে গেছে। তারপরে যে আমি ভেরি রিসেন্ট শুরু করলাম বেশ ভালো কিছু গল্প। আমার প্রথম গল্প ছিল বন্ধন নামে একটি 1 ঘন্টা নাটক। আমি ছিলাম, দোয়েল ছিল, মুশফিক ফারহান, কেয়া পায়েল, এবং দেখলাম নাটকটা রিলিজ হওয়ার পরে উইদিন 1 উইকের মধ্যে মেবি ওইটা 20 লাখ ক্রস করে, এটা অলমোস্ট মনে 26-27 মিলিয়ন হয়ে গেছে। তাহলে তো তখন দেখা যাচ্ছে আর কাজ করতেই এক ধরনের মজা পেয়েছি, যে অসাধারণ গল্প, সামাজিক গল্প, পারিবারিক গল্প। তো এখন প্রচুর ফ্যামিলি ড্রামা হচ্ছে, সোশ্যাল স্টোরি নিয়ে নাটক হচ্ছে, এবং সেখানে দেখা যাচ্ছে আমাদের অনেক সিনিয়র, জাহিদ ভাই, তারিকা নাম খান, অনেক বড় অনেকেই কাজ করছে, মোশাররফ ভাই তো আছেই, চঞ্চল ভাইও করছে অনেকদিন, এবং অনেকেই। এবং এটার ভেতর দিয়ে আবার অসংখ্য নতুন শিল্পীরও কিন্তু আবির্ভাব হচ্ছে। আপনার সাথে কথা বলতে গেলে আসলে অনেক সময় মনে হয় প্রয়োজন, কারণ দারুণভাবে আড্ডা দিতে পারেন আপনি। আজকে আমাদের আয়োজন একেবারে শেষের দিকে চলে এসেছে। খুব ভালো থাকুন, সকল কাজের জন্য শুভকামনা রইল বরাবরের মতন। সবশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলবার থাকে। দর্শকরাই তো আমাদের প্রাণ,
দর্শকরা আমাদের কাজগুলো দেখেন বলে কিন্তু আমরা আসলে আমাদের কাজগুলো করার অনুপ্রেরণা পাই। তো আপনারা অবশ্যই বাংলা ভিশনের সঙ্গে থাকবেন, বাংলা ভিশনের যেই প্রোগ্রামগুলো আছে সেগুলো দেখবেন, বাংলা নাটক তো অবশ্যই দেখবেন। বাংলা নাটক আমাদের ঐতিহ্য, ইতিহাস সবকিছুকে লালন করে ধারণ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। পাশাপাশি এই সুলতান আব্দুল হামিদ দেখবেন, এবং বিশেষ করে আমার যে চরিত্রটি যে মাহমুদ পাশা সেটি দেখবেন। ভালো মন্দ অবশ্যই জানাবেন, তাহলে ভালো কিছু করার সুযোগ পাবো। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরত্তম CR দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, মনে পাপ থাকার এই একটা লক্ষণ, মনে হয় সকলেই বুঝি সব জানে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।